হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ওজোনোলিসিস নিয়ে আলোচনা করব। তো ওজোনোলিসিস নিয়ে আলোচনা করার পূর্বে আমি যেটা করব সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট নিয়ে একটু আমরা কথা বলবো। ঠিক আছে, ধরে নাও এটা একটা অ্যালকোহল, এই একটা অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড এবং CO2। এখানে আমি যদি এই কার্বনের অক্সিডেশন স্টেট বার করতে চাই তাহলে এক্স, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে দুটো হাইড্রোজেন জুড়ে আছে, তাহলে +2। আচ্ছা, এই কার্বনের সঙ্গে একটা অক্সিজেন সিঙ্গেল বন্ডেড হয়ে আছে, তাহলে -1 = 0। তাহলে এখান থেকে সলভ করলে পেলাম x = -1। তাহলে এখানে অক্সিডেশন স্টেট কত? -1। এই অ্যালডিহাইডে যদি জানতে চাই যে এখানে অক্সিডেশন স্টেট কত x, এখানে এই অক্সিজেন দুটো ডাবল বন্ড দিয়ে জুড়ে আছে, তাহলে এবং যেহেতু অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে -2 এবং একটা হাইড্রোজেন লেগে আছে এখানে, তার জন্য +1 = 0। তাহলে x = +1। ওকে, এখানে যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, এখানে এই কার্বনের সঙ্গে একটা অক্সিজেন ডাবল বন্ডেড ডাবল বন্ডেড হয়ে আছে, তাহলে -2, আর এই অক্সিজেনটা সিঙ্গেল বন্ডেড হয়ে আছে, -1 = 0। সো x = এখানে হবে +4। তাহলে এখানে হলো +1, এখানে হবে +3, এখানে হলো +3, তাহলে এখানে হলো +3, আর এখানে কার্বনের অক্সিডেশন স্টেট হচ্ছে +4। তাহলে আমরা যদি এদিক থেকে এদিকে মুভ করি, আমরা যদি একটা অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের দিকে মুভ করি, তাহলে দেখো আমরা যদি একটা অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের দিকে মুভ করি, আমার অক্সিডেশন স্টেট -1 থেকে +1 এ গেল। তাহলে অক্সিডেশন স্টেট বাড়ার অর্থ কি? অক্সিডেশন স্টেট বেড়ে যাওয়ার অর্থকেই বলা হয় অক্সিডেশন। তার মানে আমাকে যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অক্সিডেশন করতে হবে। আবার দেখো +1 থেকে +3, মানে আমি যদি অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের দিকে যখন যাব, দেখো তাও আমার কি হলো? অক্সিডেশন স্টেটটা বেড়ে গেল। তার মানে আমাকে এখান থেকে এখানে যেতে হলেও কি করতে হবে? অক্সিডেশন করতে হবে। তার মানে আমি অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে গেলেও আমাকে কি করতে হবে? অক্সিডেশন করতে হবে। আবার দেখো আমি কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি CO2 রিমুভ করে দিই, সেটাও একটা কিন্তু, যেটাকে আমরা সাধারণত ডিকার্বক্সিলেশন বলে থাকি, সেটাও কিন্তু একটা অক্সিডেশন প্রসেস। এখানে +3 থেকে +4 অক্সিডেশন স্টেটে চলে যাচ্ছে, তাহলে এটাও একটা অক্সিডেশন প্রসেস। তাহলে আমরা কি শিখলাম? একটা অ্যালডিহাইডকে অক্সিডেশন একটা অ্যালকোহলকে অক্সিডেশন করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিডকে অক্সিডেশন করলে CO2 পাওয়া যায়। ওকে, আচ্ছা, যেহেতু এখানে এই আর গ্রুপটা কোনো একটা অ্যালকাইল গ্রুপ এবং সেটা কার্বনের সঙ্গে কার্বন দিয়ে তৈরি, তাহলে এই কার্বনের জন্য এই কার্বনের উপর কোনো অক্সিডেশন স্টেটে কন্ট্রিবিউশন থাকবে না। এই আর এর জন্য এর উপর কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এই আর এর জন্য এই কার্বনের উপর কোনো কন্ট্রিবিউশন থাকবে না, কারণ এটাও কার্বন এটাও কার্বন, ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্য নেই, তাই অক্সিডেশন স্টেটে কোনো কন্ট্রিবিউশন থাকে না। ওকে, যদি অক্সিডেশন স্টেটে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় তাহলে আমার অক্সিডেশন স্টেটের ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট আমরা আলোচনা করব ওজোনোলিসিস নিয়ে। ওকে, ওজোনোলিসিস মেইনলি আমাদের দু টাইপের ওজোনোলিসিস হয়। একটাকে বলা হয় অক্সিডেটিভ ওজোনোলিসিস, দ্বিতীয় হচ্ছে রিডাকটিভ ওজোনোলিসিস। ওকে, সো ফার্স্ট হচ্ছে অক্সিডেটিভ ওজোনোলিসিস, দ্বিতীয় হচ্ছে রিডাকটিভ ওজোনোলিসিস। অক্সিডেটিভ ওজোনোলিসিসে আমরা যে রিয়েজেন্ট ব্যবহার করি, প্রথমে আমরা O3 ব্যবহার করি, ওজন। দ্বিতীয় হচ্ছে আমরা অনলি জল ব্যবহার করি। এটাই হচ্ছে আমাদের অক্সিডেটিভ ওজোনোলিসিসের রিয়েজেন্ট। কিন্তু রিডাকটিভ ওজোনোলিসিসে আমরা প্রথম স্টেপের মতোই, অক্সিডেটিভ ওজোনোলিসিসের মতোই ওজন ব্যবহার করব। দ্বিতীয় স্টেপে আমরা যেটা ব্যবহার করব, আইদার আমরা জিঙ্ক জল ব্যবহার করব, অর আমরা Me2S জল ব্যবহার করব। ওকে, আমরা ধীরে ধীরে এর কারণও শিখব, কেন এটাকে আমরা অক্সিডেটিভ ওজোনোলিসিস বলি, কেন রিডাকটিভ ওজোনোলিসিস বলি, আসলে এই জিঙ্ক বা Me2S দেওয়ার কারণ কি, এরা কি কাজ করে, আমরা ধীরে ধীরে শিখব। ওকে, সো অক্সিডেটিভ ওজোনোলিসিসের প্রোডাক্ট কি হয়, রিডাকটিভ ওজোনোলিসিসের প্রোডাক্ট কি হয়, আমরা একের পর এক শিখব। প্রথমে
দেখা যাক যে ওজোনোলিসিস করে কি। তো ওজোনোলিসিসের জন্য সাবস্ট্রেট হচ্ছে সবসময়, ওজোনোলিসিসের জন্য সাবস্ট্রেট হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন। ওকে, তো আমি যদি একটা অ্যালকিন নিই, জেনারেল একটা অ্যালকিন নিই R1 R2 R3 R4, আমি যদি এখানে ওজোনোলিসিস করি, রিডাকটিভ বলি বা অক্সিডেটিভ বলি, আমি এখন জেনারেল আলোচনা করছি। লেটস সে আমি এখানে জিঙ্ক আর জল দিলাম। ওজোনোলিসিসের কাজ হচ্ছে এই যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডকে ব্রেক করা। ওজোনোলিসিসের কাজ হচ্ছে এই ডাবল বন্ডকে ব্রেক করা। ওকে, তাহলে কি হবে না, এই ডাবল বন্ডটা মাঝ থেকে ব্রেক করবে, এবং এই ডাবল বন্ডটা ব্রেক করলে এখান থেকে কি হবে, মাঝে অক্সিজেন জুড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট লেখার শর্টকাট নিয়ম। আমরা যেখান থেকে ব্রেক করেছি সেখানে অক্সিজেন জুড়ে দেবো, আবার প্লাস এই পার্টটাও ব্রেক হয়ে গেছে, তাহলে R3 R4 আমরা এই পার্টটাকেও ব্রেক করে এখানে একটা অক্সিজেন জুড়ে দেবো। ওকে, তো এইভাবে আমরা প্রোডাক্ট লিখব। ওকে, দুটো বন্ডকে ব্রেক করব, ব্রেক করে এই ব্রেক করা অংশের মাঝে অক্সিজেন জুড়ে দেবো দু জায়গায়। ওকে, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্ট লেখার শর্টকাট প্রসেস, বাট এটা এন্টায়ার নয়, আমরা মেকানিজম দেখব এরপরে। বাট আগে আমরা শিখে নিই কিভাবে প্রোডাক্ট লিখতে হয়। ওকে, ধরে নিলাম এই ধরনের একটা অ্যালকাইন আছে, যেখানে যদি ওজোনোলিসিস করা হয় O3 ZnH2O, এখানে যদি ওজোনোলিসিস করা হয়, সেম আমরা দুটো বন্ড ব্রেক করব। ওকে, ধরে নিলাম আমরা এই প্রথম দুটো বন্ড ব্রেক করলাম, তাহলে আমরা কি পাবো, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে R1C, দুটো বন্ড ব্রেক করেছি এই দুটো কার্বনের মাঝে, তাহলে এখানে সিঙ্গেল বন্ড পড়বে। দেখো এই দুটো বন্ড ফাঁকা হয়ে গেল, ব্রেক করে দিয়েছি, R3 লিখেছি, এটাকে R2ও বলতে পারি, কোনো সমস্যা নেই। এই এখানে অক্সিজেন জুড়ে দিলাম, এই এখানে অক্সিজেন জুড়ে দিলাম, তাহলে এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা 1,2 ডাইকিটো কম্পাউন্ড বা আলফা বিটো ডাইকিটো কম্পাউন্ড তৈরি হলো। তাহলে একটা অ্যালকাইনের যদি ওজোনোলিসিস করা হয় তাহলে কি হয়, 1,2 ডাইকিটো কম্পাউন্ড তৈরি হয়, আর একটা অ্যালকিনের হলে একটা কার্বনিল কম্পাউন্ড, দুটো কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। ওকে ওকে, এবার আমরা ওজোনোলিসিসের মেকানিজম দেখব। এবার আমরা দেখব মেকানিজম। ওজোনোলিসিসের মেকানিজম দেখার আগে আমরা প্রথম স্টেপে কি ব্যবহার করেছি, ওজন ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে ওজনের স্ট্রাকচারটা কিরকম, আচ্ছা এই হলো অক্সিজেন, যার লুইস ডট স্ট্রাকচার হচ্ছে এই রকম দেখতে। এবার আমি যদি একটা সিম্পল অক্সিজেনের লুইস ডট লিখি, আউটার সেলে 6টা ইলেকট্রন আছে এই দেখতে। এখন এখান থেকে যখন এখানে একটা কোঅর্ডিনেট বন্ড হয় তখন ওজনটা কিভাবে দেখতে হয়ে যায়, এই 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 এ দিয়েছে তাই এ প্লাস, এ নিয়েছে তাই এ মাইনাস। ওকে, তো ওজন মলিকিউল দেখতে এইরকম হয়। দেখো এইটার মাথায় মাইনাস আছে, এটার মাথায় প্লাস আছে, এবং এই অক্সিজেনের মাথাতেও প্লাস আছে। কেন না, এই অক্সিজেনেরও ইলেকট্রনের চাহিদা আছে। দেখো এখানে এই অক্সিজেনটা প্লাস চার্জ হয়ে আছে, এই অক্সিজেনটা যেহেতু প্লাস চার্জ হয়ে আছে, এর ইলেকট্রোনেগেটিভিটি এই অক্সিজেনের থেকে অনেক বেশি। তখন কি হবে, এই অক্সিজেনের থেকে ইলেকট্রনটা এদিকে টানবে, তাহলে এই যে অক্সিজেন আছে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। এই অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, কারণ এর মাথায় প্লাস চার্জ আছে, এই অক্সিজেনের থেকে ইলেকট্রন টানবে, এই অক্সিজেনের থেকে ইলেকট্রন টেনে নেওয়ার কারণে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। এক কথায় বলতে গেলে এই অক্সিজেনের ইলেকট্রনের প্রতি অনেক চাহিদা আছে, তার মানে এই বন্ডটা সবসময় এই দিকে উঠে যেতে চাই, যে এটা এই ইলেকট্রন ডেনসিটিটা এখানে 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 কিছু ইলেকট্রন ডেনসিটির দরকার, কারণ এই অক্সিজেন থেকে এই অক্সিজেন ইলেকট্রন টেনে নিচ্ছে। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের ওজোনোলিসিসের ড্রাইভিং ফোর্স। ওকে, R3 R4, দেখো আমি কিভাবে ওজনটাকে লিখছি।
অক্সিজেন, এখানে একটা ডাবল বন্ড, এটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে। ওকে, এবার দেখো আমি যদি এই বন্ডটাকে দেখো, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনের কাছ থেকে এই অক্সিজেন ইলেকট্রন টেনে নেওয়ার কারণে এখানে ইলেকট্রন ডেনসিটির অভাব আছে, তাই এই অক্সিজেনটা ইলেকট্রন ডেনসিটি চাই। ওকে, সেই জন্য আমি কি করলাম, আমি যদি বলি এই বন্ডটা এভাবে পোলারাইজ করি, তাহলে কি হবে, এখানে মাইনাস চার্জ হবে আর এখানে প্লাস চার্জ হবে। দেখো আমি এই বন্ডটাকে যদি এইভাবে পোলারাইজ করে দিই, তাহলে এটা এরকম হবে। ওকে, এবার দেখো যখন এটা এরকম হবে, এই মাইনাসটা দিয়ে এখানে অ্যাটাক হবে, আর এই প্লাসটা এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এর মাথায় উঠবে। বা এটাকে আমরা এরকম ভাবতে পারি, দেখো এই বন্ডটা যদি এর মাথায় উঠে যায়, তাহলে কি হবে, এর প্লাস চার্জটা নিউট্রাল হবে, কিন্তু এর মাথায় প্লাস চার্জ হবে। সেই প্লাস চার্জটাকে নিউট্রাল করার জন্য এই মাইনাস চার্জটা এসে এখানে কি হবে, অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে কি তৈরি হলো আসলে আমাদের, এখান থেকে আমাদের যেটা তৈরি হলো, দেখো সেটা ঠিক এরকম দেখতে হবে। R1 R2 R3 R4, দেখো এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই। ওকে, এই যে ইন্টারমিডিয়েটটা আমাদের তৈরি হলো, একে বলা হয় মোনোজোনাইট। এটাকে বলা হয় মোনোজোনাইট। এবার দেখো এই যে ইন্টারমিডিয়েটটা আমাদের তৈরি হয়েছে, তাহলে এই ওজন প্রথমে অ্যালকিনের সঙ্গে রিয়াকশন করে ফার্স্ট স্টেপে এই ধরনের একটা ইন্টারমিডিয়েট বানায়। এবার দেখো এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে, এই ইন্টারমিডিয়েটটা একটা স্টেবল ইন্টারমিডিয়েট নয়। কেন, দেখো এই যে ইন্টারমিডিয়েটে এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এই অক্সিজেনের লোন পেয়ার আছে, এই অক্সিজেনের লোন পেয়ার আছে, তিনটে অক্সিজেন পরপর থাকার কারণে দেখো এর এই লোন পেয়ারের সঙ্গে এই লোন পেয়ারের রিপালশন হবে, আবার এই লোন পেয়ারের সঙ্গে এই লোন পেয়ারের রিপালশন হবে। তাহলে দেখো এই যে তিনটে অক্সিজেন পরপর লেগে আছে, ইটস নট আ ভেরি স্টেবল সিস্টেম। তাহলে এটা কি, নট আ স্টেবল সিস্টেম। ওকে, এটা একটা কোনো স্টেবল সিস্টেম নয়, এটা একটা স্টেবল সিস্টেম নয়। কেন স্টেবল সিস্টেম নয়, দেখো প্রতিটা অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে এবং প্রত্যেকটা অক্সিজেন লোন পেয়ার একে অপরের উপর রিপালশন করবে। তাহলে যেটা হবে যে এই বন্ডগুলো খুব দুর্বল বন্ড হয়ে যাবে। তাই এই আনস্টেবল সিস্টেমটাকে, এই সিস্টেমটা একটা স্টেবল সিস্টেমে নিয়ে যেতে চাইবে। এই স্টেবল সিস্টেমে নিয়ে যেতে চাইলে ও কি করবে, দেখো এখানে ও যেটা করবে সেটা হচ্ছে, দেখো আমি যদি এই বন্ডটাকে এর মাথায় তুলি, তাহলে কি হবে, দেখো এখানে একটা এই অক্সিজেনের উপর একটা মাইনাস চার্জ পড়বে আর এই অক্সিজেনের উপর একটা প্লাস চার্জ পড়বে। দেখো আমি যদি এই বন্ডটাকে এভাবে এখানে তুলি, তাহলে এই যে মাঝের অক্সিজেনটা আছে, এই মাঝের অক্সিজেনের উপর একটা মাইনাস চার্জ পড়বে, এই অক্সিজেনের উপর একটা প্লাস চার্জ পড়বে। এবার দেখো আমি যদি এই বন্ডটাকে এখান থেকে নিয়ে এভাবে লিখি, তাহলে কি হবে, দেখো এই যে অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা পড়লো, এই প্লাস চার্জটা এই বন্ডটা এখানে খুলে আসার জন্য নিউট্রালাইজ হবে। বাট যখনই এই বন্ডটা এখানে খুলে আসবে, দেখো এই কার্বনটার মাথায় প্লাস চার্জ তৈরি হবে। তখন কি হবে, এই কার্বনটার মাথায় একটা প্লাস চার্জ তৈরি হবে। দেখো এই কার্বনটার মাথায় একটা প্লাস চার্জ, আমি আবার একবার বলি, এই বন্ডটাকে যদি আমি এইভাবে ব্রেক করি, তাহলে কি হবে না, এই বন্ডটা যদি আমি এভাবে ব্রেক করি, তাহলে এই মাঝের অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এই বন্ডটা ভেঙে, এই কার্বন কার্বন বন্ডটা ভেঙে এখানে এসে পড়বে। তাতে কি হবে না, এই অক্সিজেনের প্লাস চার্জটা নিউট্রাল হবে এবং এই কার্বন এই অক্সিজেনের মাঝে একটা ডাবল বন্ড পড়বে। কিন্তু এই বন্ডটা ভেঙে আসার, এদিকে আসার কারণে এই কার্বনের মাথায় একটা প্লাস চার্জ পড়বে। তাহলে আলটিমেট কি চার্জ পেলাম, এই অক্সিজেনের প্লাস চার্জ নিউট্রালাইজ হয়ে গেছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, এই কার্বনে একটা প্লাস চার্জ আছে। তাহলে যে ইন্টারমিডিয়েটটা আমি পাবো, দেখো যে ইন্টারমিডিয়েটটা আমি পাবো R1 R2, দেখো এটা এরকম একটা কিটোনে পরিণত হয়ে যাবে। আর এখানে দেখো এটা কি হবে, R3 R4 ও মাইনাস, এই মাঝের অক্সিজেনটা মাইনাস চার্জ হবে, দেখো এখানে একটা প্লাস চার্জ হবে। তাহলে এই ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। দেখো এবার দেখো এরা দুজনে, এইটা আবার চার্জ স্পিসিস, এটা কি হবে, আবার রিঅ্যারেঞ্জ করবে। দেখো
আমি এই জিনিসটাকে দেখো একটু সাজিয়ে লিখছি কিভাবে, দেখো R1 R2, দেখো আমি এটাকে এভাবে লিখছি, আর এই অক্সিজেন এই অক্সিজেন, দেখো এই অক্সিজেন এখানে মাইনাস চার্জ, এই হচ্ছে R4, এই হচ্ছে R3, দেখো এখানে একটা প্লাস চার্জ আছে। দেখো এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ছিল, জাস্ট আমি এই অক্সিজেনটাকে উপরের দিকে তুলে লিখেছি। এবার দেখো এখান থেকে যদি আমি আবার অ্যাটাক করে, দেখো আমি এই বন্ডটাকে খুলে এখানে অ্যাটাক করালাম, তাহলে কি হলো না, এই কার্বনিল বন্ডটা খুলে যদি এখানে অ্যাটাক করে, এখানে প্লাস চার্জ, এই 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 কার্বনে প্লাস চার্জ হবে, এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এই মাইনাস চার্জ ওখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারলাম, দেখো আমরা যেটা তৈরি করতে পারলাম সেটা দেখো, R1 R2 O O O R3 R4। দেখো আমরা এই বন্ডটা দিয়ে এই বন্ডটাকে যদি পোলারাইজ করো, এখানে মাইনাস এখানে প্লাস, এই বন্ডটাকে পোলারাইজ করলে এখানে মাইনাস এখানে প্লাস, এই মাইনাস দিয়ে এই প্লাস চার্জে অ্যাটাক হলো, আর এই মাইনাস এই কার্বনে যে প্লাস চার্জটা তৈরি হলো, এই প্লাস চার্জটাকে এই নিচের অক্সিজেনটা দিয়ে তার মাইনাস চার্জে অ্যাটাক করলো, এখানে যে তৈরি হলো। দেখো এখন এই পরপর তিনটে যে এই যে পরপর, দেখো এই পরপর তিনটে যে আমাদের অক্সিজেন বন্ড ছিল, সেই বন্ডটা নষ্ট হয়ে দেখো একটু স্টেবল জিনিস তৈরি হলো। ওকে, এখন এই ইন্টারমিডিয়েটটাকে বলা হয় ওজোনাইট। এটাকে বলা হয় ওজোনাইট, এটাকে বলা হয় মোনোজোনাইট, এটাকে বলা হয় ওজোনাইট। প্রথমে তৈরি হয় মোনোজোনাইট, তারপর মোনোজোনাইটটাকে ভেঙে গিয়ে তৈরি হয় এই ধরনের দুটো আয়নিক স্পিসিস, এই রকমের দুটো আয়নিক স্পিসিস আবার রিঅ্যারেঞ্জ করে তৈরি করে ওজোনাইট। ওকে, এবার দেখো এই পর্যন্ত শুধু কাজ ছিল, দেখো আমরা ওজোন লিনিসে দুটো স্টেপের রিয়েজেন্ট ব্যবহার করেছি। একটা হচ্ছে প্রথমে O3 দিয়েছি, তারপরে অক্সিডেটিভ ওজোন লিনিসে আমরা কি দিয়েছি, জল দিয়েছি, এবং রিডাকটিভ ওজোন লিনিসে আমরা কি দিয়েছি না, রিডাকটিভ ওজোন লিনিসে আমরা জল, তার সঙ্গে আমরা জিঙ্ক দিয়েছি, বা আমরা Me2S দিয়েছি জলের সঙ্গে। দেখো এখনো পর্যন্ত আমরা যা করেছি তাতে জল বা জিঙ্ক বা Me2S এর কোনো ভূমিকা ছিল না। তার মানে এখান থেকে যতদূর বোঝা গেল, ওজনের ভূমিকা হচ্ছে এই O3 গ্যাস যেটা আমরা ব্যবহার করি ওজোন লিনিসে, তার কাজ হচ্ছে এই ওজোনাইট পর্যন্ত তৈরি করা, নেক্সট স্টেপে আমরা যে রিয়েজেন্টগুলো দিই, জল বা জিঙ্কের সঙ্গে জল, তারা কি করে এই ওজোনাইটটাকে আবার ব্রেক করে দিয়ে ফাইনাল প্রোডাক্টে নিয়ে যায়। এবার আমরা দেখব এই ওজোনাইটটা কি করে ব্রেক করে ফাইনাল প্রোডাক্টে পৌঁছাচ্ছে। আচ্ছা, দেখো আমাদের ওজোনাইটটা দেখতে কিরকম হয়েছে, দেখো এই হচ্ছে ওজোনাইট। এবার দেখো আমি ওজোনাইটকে সাধারণত কিভাবে ব্রেক করা হয়, দেখো ওজোনাইটকে আমরা বলি আমরা এইভাবে ব্রেক করি, দিয়ে এই যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের একটা কার্বনিল তৈরি করে, আমরা বলি এই ধরনের একটা কার্বনিল তৈরি হয়, এই পার্টটা এইরকম একটা কার্বনিল তৈরি করে, আর এই যে পার্টটা আছে, এই পার্টটা এই ধরনের একটা কার্বনিল তৈরি করে। ওকে, আচ্ছা এবার এই পার্টটা এই ধরনের কার্বনিলটাকে তৈরি করে, তাহলে এই অক্সিজেনটা কোথায় গেল? ওকে, আমরা এইটাকে আরেকটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। ওকে, আমরা যেটা করব, আমরা এই লাইন দিয়ে আঁকার পরিবর্তে আমরা এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো এই অক্সিজেনটার মাথায় দুটো লোন পেয়ার আছে, এই অক্সিজেনের মাথায়ও দুটো লোন পেয়ার আছে, এই অক্সিজেনের কাছেও দুটো লোন পেয়ার আছে। দেখো তার মানে এখানেও দুটো লোন পেয়ার, এটা একটা পারক্সি বন্ড, তার মানে এখানেও দুটো লোন পেয়ারের ভিতর রিপালশনের জন্য এই বন্ডটা একটা খারাপ বন্ড। যখনই তুমি এখানে জল দেবে, তখন কি হবে, এই জিনিসটা আবার ব্রেক করবে এখান থেকে। ওকে, এই বন্ডটা কেন ব্রেক করে যাবে, কারণ এই বন্ডটা একটা দুর্বল বন্ড। দেখো এখানেও দুটো অক্সিজেন পাশাপাশি আছে, যেখানে দুটো লোন পেয়ারের রিপালশন হতে পারে। ঠিক আছে, তাহলে এই পারক্সি বন্ডও সেই জন্য দুর্বল বন্ড। ওকে, এবার দেখো আমি যদি এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে আমি যদি এটাকে এভাবে ভাবার চেষ্টা করি,
দেখো এটা এখানে এরকম ফ্রি রেডিক্যালি ভেঙে গেল, এটা এখানে ফ্রি রেডিক্যালি ভেঙে গেল, এটা এখানে ফ্রি রেডিক্যালি ভেঙে গেল, এটা এরকম ভাবে ফ্রি রেডিক্যালি ভাঙলো। দেখো এই বন্ডটা এখানে ফ্রি রেডিক্যালি ভাঙলো, এই বন্ডটা এখানে ফ্রি রেডিক্যালি ভেঙে গেল। ঠিক আছে, তাহলে দেখো যদিও এটা আসলে ফ্রি রেডিক্যালি ভাঙে না, এটা যদিও ফ্রি রেডিক্যালি ভাঙে না, আমরা বোঝার সুবিধার্থে আমরা এভাবে ভাঙলাম। দেখো তাহলে আমরা কি পেলাম, আমরা এখান থেকে যেটা পাবো দেখো R1 R2, এখানে একটা ডট, এই অক্সিজেনের মাথায় একটা ডট পাবো। দেখো আমরা যদি লোন পেয়ারটাকে অমিটি করে দিই বোঝার সুবিধার্থে, দেখো এখানে একটা ডট পাবো, প্লাস দেখো এখানে এই অক্সিজেনের কাছে অলরেডি দুটো লোন পেয়ার ছিল। দেখো এখানে একটা লোন, একটা ফ্রি রেডিক্যালি খোলার জন্য একটা ইলেকট্রন পেলো, এদিক থেকে ফ্রি রেডিক্যালি খোলার জন্য একটা ইলেকট্রন, তাহলে আরো দুটো ইলেকট্রন পেলো। তাহলে তুমি যদি দেখো বেসিক্যালি এই যে অক্সিজেনটা আছে এটা একটা ফ্রি অক্সিজেনেরই কনফিগারেশন পেয়ে গেছে, 2 2 4 2 6, এটা একটা ফ্রি অক্সিজেনের লুইস ডট, তাহলে একটা ফ্রি অক্সিজেনেরই স্ট্রাকচার পেয়ে গেছে। আর দেখো এইদিকে যেটা তৈরি হলো সেটা দেখো ও এখানে ডট, R3 R4 এখানে ডট। এবার দেখো এই দুটো ডট একে অপরের সঙ্গে মিলে তৈরি করবে ডাবল বন্ড। ওকে, তাহলে তৈরি হলো কি R1 R2, এখানে তৈরি হলো একটা ডাবল বন্ড, এখানে তৈরি হলো একটা ফ্রি অক্সিজেন, আর এখানে তৈরি হলো R3 R4, এখানে একটা তৈরি হলো ডাবল বন্ড। ওকে, এবার দেখো তাহলে আমরা এই ওজোনাইটকে যখন ভাঙছি, দেখো আচ্ছা এবার আমরা ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো আমরা যখন একটা ওজোনাইটকে ভাঙছি, দেখো আমরা যখন একটা ওজোনাইটকে এভাবে ভাঙছি তাহলে আমরা কি কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি একটা কিটোন, এখান থেকে পাচ্ছি একটা কিটোন, প্লাস এই পার্টটা থেকে পাচ্ছি আরেকটা কিটোন, দেখো এই পার্টটা থেকে পাচ্ছি আরেকটা কিটোন। কিন্তু এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা একটা ফ্রি জার্মান অক্সিজেন রূপে বেরিয়ে এলো, এই অক্সিজেনটা একটা ফ্রি জার্মান অক্সিজেন রূপে বেরিয়ে এলো। ওকে, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এটা ফ্রি অক্সিজেন, এটা তাহলে এই ফ্রি অক্সিজেনকে আমরা এভাবে লিখতে পারি, দেখো ফ্রি অক্সিজেন। তাহলে এই যে ফ্রি অক্সিজেনটা আছে এই ফ্রি অক্সিজেনটাকে যদি তুমি অ্যাবস্ট্রাক্ট না করতে পারো রিঅ্যাকশন মিডিয়াম থেকে, এই ফ্রি অক্সিজেনটাকে যদি তুমি অ্যাবস্ট্রাক্ট না করতে পারো রিঅ্যাকশন মিডিয়াম থেকে, তখন যেটা হবে, তখন এই যে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে এই জার্মান অক্সিজেনটা এই যে দুটো প্রোডাক্ট আছে এই দুটো প্রোডাক্টকে আবার অক্সিডেশন করবে। এই জার্মান অক্সিজেনটাকে যদি তুমি আবার অ্যাবস্ট্রাক্ট না করতে পারো তখন কি হবে, এই দুটো জার্মান অক্সিজেন এই দুটো প্রোডাক্টকে আবার ফার্দার অক্সিডাইজ করবে যদি এটা অক্সিডেশনের সুযোগ থাকে। কখন অক্সিডেশন করবে, দেখো যদি এটা কিটোন হয় তাহলে এখানে অক্সিডেশন হবে না, বাট R1 R2 R3 R4 এদের মধ্যে কোনো একটা যদি হাইড্রোজেন হয়ে থাকে, R1 R2 R3 R4 এদের ভিতর কোনো একটা যদি হাইড্রোজেন হয়ে থাকে তাহলে এটা আবার কি হবে, অক্সিডেশন হবে। আর যদি R1 R2 R3 R4 এর ভিতরে কোনো একটা অক্সিজেন না হয়, কোনো একটা হাইড্রোজেন না হয়, তাহলে আর কোনো ফার্দার অক্সিডেশন হবে না। তাহলে এই জার্মান অক্সিজেনটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট না করতে পারি, কি করবে, এই দুজনকে আবার অক্সিডাইজ করে দিতে পারে। এই জার্মান অক্সিজেনকে অক্সিডাইজ অ্যাবস্ট্রাক্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অরিডাকটিভ ওজোনোলিসিসে আমরা ব্যবহার করি কি না Me2S। আচ্ছা Me2S আমরা ব্যবহার করার উদ্দেশ্য কি, দেখো Me2S কি করে, দেখো Me2S কে দেখতে এরকম, দেখো এখানে দুটো লোন পেয়ার আছে, এবার দেখো অক্সিজেন, দেখো এখানে ফ্রি অক্সিজেনের অক্টেট নেই, তাহলে ও একে ইলেকট্রন পেয়ারটা এখান থেকে দিল, যখনই একে ইলেকট্রন পেয়ারটা দিল তখন ও কি হয়ে গেল, দেখো এরকম ভাবে এই Me এর মাথায় প্লাস চার্জ কারণ ও ইলেকট্রন দিয়েছে, ও মাইনাস, যে এটা এখানে পড়লো, যে এখান থেকে যেটা তৈরি হলো দেখো সেটা হলো এখান থেকে যেটা তৈরি হলো সেটা দেখো, এখান থেকে যেটা তৈরি হলো সেটা এখানে একটা সালফার হবে, এখান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে এটাকে বলা হয় DMSO।
DMSO, ডাইমিথাইল সালফক্সাইড। এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, ডাইমিথাইল সালফক্সাইড। এটা এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, আর এটা হচ্ছে এসো, ডাইমিথাইল সালফক্সাইড, DMSO, ডাইমিথাইল সালফক্সাইড। বা তুমি যদি এখানে জিঙ্ক ব্যবহার করো তাহলে কি হবে, জিঙ্ক অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে জিঙ্ক অক্সাইড তৈরি করে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে। তাহলে রিডাকটিভ ওজোনোলিসিসের কাজ হচ্ছে, রিডাকটিভ ওজোনোলিসিসে ফার্দার অক্সিডেশন পসিবল নয়, কারণ এই যে জার্মান অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা রিডাকটিভ ওজোনোলিসিসে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো যে বেসিক্যালি হোয়াট ইজ দ্য মিনিং অফ রিডাকটিভ ওজোনোলিসিস অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ অক্সিডেটিভ ওজোনোলিসিস। ওকে, দেখো এক্সাম্পল দেখো, আমি যদি এই ধরনের একটা সাবস্ট্রেট নিই, ওকে, আমি যদি এই ধরনের একটা সাবস্ট্রেট নিই, দেখো এখানে যদি আমি প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে অক্সিডেটিভ ওজোনোলিসিস। তাহলে প্রথমে কি দেব, প্রথমে দেবো O3, সরি প্রথমে দেবো ওজন O3, দ্বিতীয় স্টেপে আমি দেবো অক্সিডেটিভ ওজোনোলিসিস করছি মানে সিম্পল জল দেব। প্রোডাক্ট কি হবে দেখো, প্রোডাক্ট হবে এখান থেকে এই বন্ডটা ব্রেক করলো, তাহলে কি তৈরি হলো এখান থেকে, পিএইচ, পিএইচ এই হলো ও প্লাস এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই ও। দেখো এখানে কিছু নেই মানে অবশ্যই এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে দেখো এখানে যে হাইড্রোজেনটা তৈরি হলো এই, এবার দেখো এটা অক্সিডেটিভ ওজোনোলিসিস মানে এখানে আমি জিঙ্কও ব্যবহার করিনি, Me2SO ব্যবহার করিনি, তার মানে এটাও তৈরি হয়েছে, এটাও তৈরি হয়েছে, সঙ্গে একটা জার্মান অক্সিজেন তৈরি হয়েছে। সেই জার্মান অক্সিজেনটা কি ফার্দার অক্সিডেশন করতে পারে, দেখো এই যে প্রোডাক্টটা আছে এটা একটা কিটোন, এখানেও হাইড্রোজেন নেই, এখানেও হাইড্রোজেন নেই, ফলে দুটোই ফিনাইল, তাহলে এটা একটা কিটোন, তাই এটাকে অক্সিডেশন করতে পারবে না। কিন্তু দেখো এটা একটা অ্যালডিহাইড পেয়েছো তুমি, দেখো এখানে একটা হাইড্রোজেন লেগে আছে, তুমি এখানে একটা অ্যালডিহাইড পেয়েছো। এবার তুমি জানো আমরা ভিডিওর প্রথমেই শিখেছি যে একটা অ্যালডিহাইডকে, এই অ্যালডিহাইডকে তার মানে অক্সিডেশন করা যায়, এবং এই অ্যালডিহাইডকে অক্সিডেশন যদি করা হয় তাহলে আমরা কি পাবো, তার মানে এখান থেকে তুমি একটা জার্মান অক্সিজেন পেয়েছো, এই জার্মান অক্সিজেনটা কি করবে, এই অ্যালডিহাইডকে অক্সিডাইজ করবে, করে আমরা এই ভিডিওর প্রথমেই শিখেছি কোনো একটা অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে এটা +3 স্টেটে আছে, এখান থেকে সরি এটা +1 স্টেটে আছে, এটাকে অক্সিডেশন করলে এটা +3 অক্সিডেশন স্টেট যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে যায়। তাহলে দেখো এটাকে যখন আমি অক্সিডেশন করব, এখানে অক্সিডেশন স্টেট আছে +1, এটাকে আবার যখন ফার্দার অক্সিডেশন করব এটা অক্সিডাইজ হয়ে দেখো এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে বেসিক্যালি কিছুই হলো না, এই যে CH বন্ডটা ছিল, দেখো এখানে এই কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিডেশন স্টেট +3, তাহলে এই যে CH বন্ড ছিল এখানে জাস্ট এই যে জার্মান অক্সিজেনটা তৈরি হয়েছে এখানে এসে ইনকর্পোরেট হয়ে এখানে লেগে গেছে। ঠিক আছে, এখান থেকে এভাবেই এটা এই অক্সিজেনটা জাস্ট এখানে লেগে গিয়ে এটাকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করেছে। আমরা এটাকে যদি কেমিস্ট্রির ভাষায় বলতে চাই যে এটা আবার একে অক্সিডাইজ করবে মানে +1 থেকে +3 তে কনভার্ট করবে, এবং +3 যুক্ত +3 অক্সিডেশন স্টেট যুক্ত কম্পাউন্ড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আমরা আগেই দেখেছি অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, তার মানে আমার ফাইনাল যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে একটা কিটোন আসবে, তার সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে আমার একটা কার্বক্সিলিক অ্যাসিড আসবে, এই হচ্ছে আমার প্রোডাক্ট। কিন্তু এই প্রোডাক্টের উপরে আমি যদি অক্সিডেটিভ না করে আমি রিডাকটিভ ওজোনোলিসিস করি, অক্সিজেন দেবো, দ্বিতীয় স্টেপে যা দেবো সেটা হচ্ছে Zn প্লাস জল বা Me2S প্লাস জল, তাতে আমাদের কি তৈরি হবে দেখো, তাতে আমাদের যেটা তৈরি হবে পিএইচ, এই O প্লাস এই H, বাট এখানে কোনো জার্মান অক্সিজেন তৈরি হবে না, কেন না এই জিঙ্ক সেকেন্ড স্টেপে এই জার্মান অক্সিজেনকে খেয়ে নিয়েছে, ফলে এই যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে এটা আর ফার্দার অক্সিডাইজ হওয়ার কোনো স্কোপ নেই, তাহলে আমার এটাই হয়ে যাবে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের কি পার্থক্য হলো, দেখো একই সাবস্ট্রেটে আমি একবার অক্সিডেটিভ ওজোনোলিসিস করলাম, আমি একটা কিটোন পেলাম এবং একটা কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, বাট ওই প্রোডাক্টের উপরেই যখন আমি একটা রিডাকটিভ ওজোনোলিসিস করলাম তখন আমরা কি পেলাম, আমরা
একটা কিটোন পেলাম এবং একটা অ্যালডিহাইড পেলাম। তার মানে যদি কোনো ওজোনোলিসিস প্রোডাক্টে অ্যালডিহাইড তৈরি হয় এবং সেখানে যদি অক্সিডেটিভ ওজোনোলিসিস করা হয়, সেটা আবার ফার্দার অক্সিডাইজ হয়ে সেটা কার্বক্সিলিক অ্যাসিডে পৌঁছে যাবে। বাট যদি ওজোনোলিসিসটা রিডাকটিভ করা হয়, জাইমান হাইড্রোজেনকে Me2S বা Zn অ্যাবস্ট্রাক্ট করে নেওয়ার কারণে অ্যালডিহাইডটা অ্যালডিহাইডেই থেকে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, এবার আমরা এক্সাম্পলস এর মাধ্যমে দেখব। ওকে, ওকে, অক্সিডেটিভ ওজোনোলিসিসের একটা ইকুইভ্যালেন্ট, ওকে নো প্রবলেম। আমি ধরে নাও এই হচ্ছে সাবস্ট্রেট, আমি যদি এর উপর প্রথমে O3 প্লাস H2O দিলাম, তার সঙ্গে জিঙ্ক দিয়ে দিলাম। দ্বিতীয় স্টেপে যেটা দ্বিতীয় আবার একটা ওজোনোলিসিস করলাম, সেটা হচ্ছে O3 প্লাস শুধু জল দিলাম। তার মানে উপরেরটা করছি রিডাকটিভ, নিচেরটা করছি অক্সিডেটিভ। এবার আমার কাজ কি? আমার কাজ এখান থেকে ব্রেক করে দেওয়া। ওকে, আমি যখনই এখানে ব্রেক করব, দেখো আমি কি পেলাম, একটা সিমেট্রিক দুটো কম্পাউন্ড পাবো। ঠিক আছে, তাই আমি দুবার লিখবো না। ওকে, এবার দেখো এটা যেহেতু রিডাকটিভ ওজোনোলিসিস, তাই এটা এখানেই থেমে যাবে। অবভিয়াসলি এখানে হাইড্রোজেনটা আছে, লেখার প্রয়োজন নেই, বা লিখলেও আমরা লিখতে পারি। কিন্তু এখানে যখন অক্সিডেটিভ, আচ্ছা এটা অবশ্যই দুই ইকুইভ্যালেন্ট তৈরি হবে। ওকে, কারণ এটা দুটো পার্টে ভাঙছে প্রোডাক্টটা। ওকে, এবার দেখো আমি যদি আবার দ্বিতীয় এখানে যেহেতু জিঙ্ক আছে, তাই জাইমান অক্সিজেনকে অ্যাবস্ট্রাক্ট করে নিয়েছে, তাই অ্যালডিহাইড ফর্মেই দুটো রয়ে যাবে। দেখো এবার যদি আমি পরের অক্সিডেটিভ প্রোডাক্টটা লিখতে চাই, দেখো দেখো এখানে জিঙ্ক না থাকার কারণে জাইমান অক্সিজেনটা অ্যাবস্ট্রাক্ট হয়নি। তাহলে এই অ্যালডিহাইডটা কোথায় যাবে? কার্বক্সিলিক অ্যাসিডে আবার অক্সিডাইজ হয়ে কনভার্ট হবে ওই জাইমান অক্সিজেন দ্বারা। তাহলে কি হবে? সিম্পলি আমার এই দুটো যে অ্যালডিহাইড তৈরি হয়েছিল, এরা ফার্দার আবার অক্সিডেশন হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে যাবে। ওকে, সো দিস উইল বি দ্য প্রোডাক্ট। আচ্ছা, আর একটা রিএজেন্ট আছে অক্সিডেটিভ ওজোনোলিসিস, মানে জল, এটা সমতুল্য KMnO4 H+। অক্সিডেটিভ ওজোনোলিসিস যা কাজ করে, KMnO4 H+ও সেম কাজটাই করে। ওকে, এবার আমরা আরো কিছু স্পেশাল এক্সাম্পলের দিকে দেখি। ওকে, দেখো আমি যদি সিম্পল এই ধরনের একটা প্রোডাক্ট নিই, এই ধরনের যদি আমি সাবস্ট্রেট নিই, এখানে যদি আমি অক্সিডেটিভ ওজোনোলিসিস করি, দেখো এখানে আমি প্রথমে O3 দিলাম, তারপরে আমি কি করলাম, দ্বিতীয় স্টেপে জল দিলাম। আর এখানেই যদি আমি রিডাকটিভ ওজোনোলিসিস করি, O3 দিলাম, জল দিলাম, তার সঙ্গে Me2S দিয়ে দিলাম। ওকে, দেখো এখানে এটা ব্রেক করবে, কি তৈরি হলো? দেখো সিমেট্রিক, তাহলে এটা দুই ইকুইভ্যালেন্ট তৈরি হবে। বাট দেখো এটা একটা কিটোন, এটা একটা কিটোন, এখানে কোনো হাইড্রোজেন নেই অক্সিডেশনের জন্য, এটা একটা অ্যালডিহাইড নয়। তাহলে এটার অক্সিডেশন করলে আর ফার্দার, এটা যদিও অক্সিডেটিভ ওজোনোলিসিস, এর আর ফার্দার অক্সিডেশন পসিবল নয়, এখানে এসে থেমে যাবে। এখানেও তাহলে দুই ইকুইভ্যালেন্ট সেম প্রোডাক্টই তৈরি হবে আমার। ওকে, তাহলে এখানে অক্সিডেটিভ ওজোনোলিসিস বা রিডাকটিভ ওজোনোলিসিস দুজনের ক্ষেত্রেই সেম প্রোডাক্টই তৈরি হবে। ওকে, এবার দেখা যাক, আমি যদি ওকে আরো একটা ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে দেখা যাক। এই যে অ্যালকিনটা আছে, এটা যদি আমি অক্সিডেটিভ ওজোনোলিসিস, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে রিডাকটিভ ওজোনোলিসিস, তারপর আমি করব অক্সিডেটিভ ওজোনোলিসিস। ওকে, দেখো এটাকে যদি আমি ব্রেক করি এখান থেকে, ব্রেক করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে PH, PH, O,
প্লাস এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, এই যে জিনিসটা যেটা পাচ্ছি এটা যে ফর্মালডিহাইড আমরা পাবো এখান থেকে। দেখো এই এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এবার দেখো যদিও এটা একটা অ্যালডিহাইড, যেহেতু এখানে আমি রিডাকটিভ ওজোলিসিস করেছি, তাহলে জাইমান হাইড্রোজেন তৈরি হয়নি, মানে এর অক্সিডাইজ হয়ে যাওয়ার কোনো চান্স নেই। বাট দেখো এখানে আমি অক্সিডেটিভ ওজোলিসিস যখন করব তখন এই প্রোডাক্ট তৈরি হলো, প্লাস সি এটা তৈরি হবে। এবার দেখো এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা একটা অ্যালডিহাইড। এবার দেখো এখানে জাইমান হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়েছে, যেটাকে আবার ফার্দার অক্সিডাইজ করবে। সেই অক্সিডাইজ করলে কি হবে দেখো, এখানে একটা ও হয়ে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে একটা ফর্মালডিহাইড তৈরি হয়েছে, এর এদিকেও একটা সিএইচ বন্ড আছে অক্সিডাইজ করার জন্য, এদিকেও একটা সিএইচ বন্ড আছে অক্সিডাইজ করার জন্য। তাহলে এদিকেও একটা ও, এদিকেও একটা ও তৈরি হবে। ওকে, এদিকেও একটা ও তৈরি হবে, এদিকেও একটা ও তৈরি হবে। এবার দেখো বেসিক্যালি তোমার যেটা তৈরি হয়েছে, তার মানে এখানে এই যে জিনিসটা তৈরি হয়েছে দেখো, এটা বেসিক্যালি H2CO3 তৈরি হয়েছে। ওকে, এবং H2CO3 এই মলিকিউলটা রুম টেম্পারেচারে আনস্টেবল, এটা টেম্পারেচারের প্রতি আনস্টেবল। সঙ্গে সঙ্গে ডিসোসিয়েট করে কি তৈরি করবে, H2O প্লাস CO2। তার মানে কি হবে না, এই যে জায়গাটা আছে এখান থেকে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, এবং তারপর বাকি পার্টটা জল হিসাবে বেরিয়ে যাবে। ওকে, তার মানে যখনই অক্সিডেটিভ ওজোলিসিসে কোথাও ফর্মালডিহাইড তৈরি হবে, সেই ফর্মালডিহাইডের দুটো সিএইচ বন্ডই অক্সিডাইজ হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, এবং সেটা ফার্দার হিটের প্রতি, যেহেতু এটা আনস্টেবল, তাহলে এটা জল আর কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যাবে। ওকে ওকে, আই থিঙ্ক এটা সবার বোঝা গেছে। ওকে, তাহলে যেখানেই CH2 লেগে থাকবে, CH2টা ফর্মালডিহাইড তৈরি করবে, অক্সিডেটিভ ওজোলিসিসে এই ফর্মালডিহাইডটাই আবার কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, এই দুটো CH বন্ড অক্সিডাইজ হয়ে গিয়ে, এবং সেটা H2 এবং CO2 তো ডিসোসিয়েট করে যাবে, যেহেতু H2CO3 আনস্টেবল। ওকে, আচ্ছা দেখা যাক আমরা যদি এই এক্সাম্পলটাকে নিয়ে কথা বলি। আমি এই এক্সাম্পলে প্রথমে করব অক্সিডেটিভ ওজোলিসিস। ওকে, আমি প্রথমে করব রিডাকটিভ ওজোলিসিস, জেডেন জল। দ্বিতীয় স্টেপে করব অক্সিডেটিভ ওজোলিসিস, O3 সিম্পল জল। ওকে, দেখো কি হবে, আমার দুটো ডাবল বন্ড আছে। দেখো এটা এখান থেকে ব্রেক করবে, এটা এখান থেকে ব্রেক করবে। তাহলে প্রথমে যেটা আমি পাবো সেটা হচ্ছে দেখো এই 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 একটা অ্যালডিহাইড, এই একটা অ্যালডিহাইড। ওকে, এই একটা অ্যালডিহাইড, এবং এদিক থেকে একটা CH2 বেরোবে, এদিক থেকে একটা CH2 বেরোবে, যারা অক্সিডাইজ হয়ে দু ইকুইভ্যালেন্ট ফর্মালডিহাইড তৈরি করবে। ওকে, দু ইকুইভ্যালেন্ট ফর্মালডিহাইড তৈরি করবে। এবার দেখো যেহেতু এটা অক্সিডেটিভ ওজোলিসিস নয়, রিডাকটিভ ওজোলিসিস, এই অ্যালডিহাইডটাও, এটা একটা, এই যে দুটো অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইডেই রয়ে যাবে, এই ফর্মালডিহাইডও অ্যালডিহাইডে রয়ে যাবে। কিন্তু যদি তুমি এই অক্সিডেটিভ ওজোলিসিসের কথা বলো, তাহলে দেখো এটা এই হলো অ্যালডিহাইড, এই হলো অ্যালডিহাইড। যেহেতু এটা অক্সিডেটিভ ওজোলিসিস, তাহলে কি হবে না, এটা আবার ফার্দার অক্সিডাইজ হয়ে এখানে একটা অক্সিজেন লেগে যাবে, এখানে একটা অক্সিজেন লেগে যাবে। তাহলে দেখো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড কম্পাউন্ড তৈরি হবে। দেখো CO2H, CO2H। ওকে, এই কম্পাউন্ডটা তৈরি হবে, প্লাস এখানে তৈরি হবে কি, দুই ইকুইভ্যালেন্ট, প্রথমে তৈরি হবে ফর্মালডিহাইড, যেহেতু এটা অক্সিডেটিভ ওজোলিসিস, জার্মান অক্সিজেনটা এই দুটো সিএইচ বন্ডকে কি হবে, অক্সিডাইজ করবে, দুই ইকুইভ্যালেন্ট তৈরি হবে, এটা আবার ব্রেক করে গিয়ে কি তৈরি করবে, H2O প্লাস CO2। তাহলে আমার এখানে ফাইনাল প্রোডাক্ট হলো, দেখো এখানে একটা দুটো 1,2 ডাইঅ্যালডিহাইড তৈরি হয়েছে, এখানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে। ওকে, এখানে আমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে। ওকে, আমরা লাস্ট একটা এক্সাম্পলের দিকে দেখব, সেটা হচ্ছে
এই সাবস্ট্রেটের উপর যদি আমি রিডাকটিভ ওজোনোলিসিস করি, এই সাবস্ট্রেটের উপর আমি যদি রিডাকটিভ ওজোনোলিসিস করি, ওকে, আমি যদি সিম্পল দেখো আমি কতগুলো প্রোডাক্ট পাবো। ওকে, আমি যদি সিম্পল ওজোনোলিসিস করি তাহলে আমি, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, ওজোনোলিসিস বেনজিন রিং এর মতো যেখানে অ্যারোমেটিক সিস্টেম থাকবে সেখানে ওজোনোলিসিস -60 বা 70 এত লো টেম্পারেচারে হয় না। এখানে অ্যারোমেটিক সিস্টেমের জন্য ওজোনোলিসিস করার জন্য হাই টেম্পারেচারের দরকার পড়ে, ঠিক আছে? তাই অ্যারোমেটিক সিস্টেমের জন্য যখনই ওজোনোলিসিস হয় সেখানে টেম্পারেচার হাই রাখতেই হয়। ওকে, না হলে এই যে অ্যারোমেটিক সিস্টেমের স্টেবিলাইজেশনটাকে ভাঙা যায় না। ওকে, তো এখানে প্রথমে কি হবে আমরা ভাবতেই পারি, দেখো এখান থেকে একটা ব্রেক হবে, এখান থেকে একটা ব্রেক হবে, এখান থেকে একটা ব্রেক হবে। দেখো যদি এখানে এই প্রথমে এই পার্টটুকুর কথা বলি তাহলে এখানে ব্রেক হলে কি পাবো আমরা, দেখো এখানে ব্রেক হলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো এই 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 ওকে, এখানে ব্রেক হলে আমরা প্রথম এটা পাবো, তারপরে দেখো এই দুটো পার্টে সেম কম্পাউন্ডই তৈরি হবে, বাকি দুটো পার্টে দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম কম্পাউন্ডই তৈরি হবে, এই 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 অ্যালডিহাইড। আচ্ছা এটা কেন অ্যালডিহাইড ফর্মে আটকে যাবে? দেখো এখানে অ্যালডিহাইড ফর্মে আটকে যাওয়ার কারণটাই হচ্ছে যে এখানে আমি অক্সিডেটিভ ওজোনোলিসিস করছি না, রিডাকটিভ ওজোনোলিসিস করছি। কিন্তু এই দুটোই কি অনলি প্রোডাক্ট হবে? না, এই দুটোই অনলি প্রোডাক্ট হবে না। দেখো এখানে বেনজিন রিং এর আর একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে, এইটা পড়লো এখানে, এইটা পড়লো এখানে, এটা গেল এখানে। তাহলে এই রেজোনেটিং স্ট্রাকচারটা কি হলো, দেখো এখান থেকে এখানে এলে রেজোনেটিং স্ট্রাকচারটা হচ্ছে, দেখো এটা এখানে, এটা এখানে, এটা এখানে। ওকে, এই দেখো এই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এবার এটাকে যদি তুমি ব্রেক করো, দেখো এটা এখান থেকে ব্রেক হবে, এটা এখান থেকে ব্রেক হবে, এটা এখান থেকে ব্রেক হবে। তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো, এখান থেকে যে প্রোডাক্টটা পাবো, দেখো এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এই এই এখানে একটা মিথাইল প্লাস ওকে, আবার এইটাই দেখো এই পার্টটা করলেও যে এইটা পাবো আর এই পার্টটাকে ভাঙলেও এটা পাবো। ওকে, তাহলে আমরা এখানে এই দুটো প্রোডাক্ট পেলাম। দেখো এই প্রোডাক্টটা আমরা এখানেও পেয়েছিলাম আর এই প্রোডাক্টটা কিন্তু আমরা আগের সিস্টেমে পাইনি। তাহলে এখানে টোটাল 3টে প্রোডাক্ট পাওয়া যাবে, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট এবং এই একটা প্রোডাক্ট। এখানে 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে এই ধরনের সিস্টেমের জন্য যদি তুমি ওজোনোলিসিস করো। ওকে, আই থিঙ্ক ওজোনোলিসিস আমাদের সবারই মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি কারোর অসুবিধা হয় সে আবার ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখুক, আশা করা যায় সে এটা বুঝে যাবে এবং আরো এক্সাম্পল করলে এবং নিজের হাতে এগুলো প্র্যাকটিস করলে আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, আমরা থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা আবার নেক্সট ভিডিও দেখা হবে।